ভিলেজভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর ভালো থাকার কারণেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম ফুলরি। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। গ্রামের নাম নিশিন্দিপুর। নামটা শুনলেই যেন গা ছমছম করে ওঠে। চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখানে এক পরিত্যক্ত জমিদারি বাড়ি। স্থানীয়রা বলে ওই বাড়িকে পা রাখা মানেই সাক্ষাৎ যমদূতের সাথে কোলাকুলি করা। কিন্তু শহরের ছেলে অয়ন এসব বিশ্বাস করে না। সে একজন ইউটিউবার। তার চ্যানেলের নাম ভিলেজ ভূত। নতুন কন্টেন্টের নেশায় সে আর তার দুই বন্ধু নীলাভ আর সুমি আজ নিশিন্দিপুরে পা রেখেছে। তাদের মূল লক্ষ্য ফুলঝুরি। শোনা যায় আজ থেকে প্রায় ৭০ বছর আগে এই জমিদার বাড়ির ছোট বউ ফুলঝুরিকে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মারা হয়েছিল। ফুলঝুরি ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত, একটু লালচে আভার। মরে যাওয়ার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল যে এই গ্রামের কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। অয়নরা যখন গ্রামের সীমানায় পৌঁছল তখন সূর্য ডুবো। গ্রামের চা দোকানে বসে থাকা বৃদ্ধ রহমত চাচা তাদের দেখে আতকে উঠলেন। কাঁপা গলায় বললেন, বাবাজিরা ফিরে যাও, আজ অমাবস্যা। ফুলঝুরি আজ তার দলবল নিয়ে শিকারে বেরোবে। ওই দেখ, আকাশটা কেমন লাল হয়ে উঠছে। অয়ন হাসল। চাচা, আমরাও সব ভয় পাই না, আমরা শুধু সত্যিটা ভিডিও করতে চাই। রাত 10টা। জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে অয়ন তার ক্যামেরা অন করল। চারিদিকে ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেছে। এক অদ্ভুত নিস্তব্ধতা। বাড়ির সদর দরজাটা মরচে ধরা শব্দে নিজে থেকেই খুলে গেল। সুমি ভয়ে অয়নের হাত চেপে ধরল। ভেতরে ঢুকতেই এক পচা লাশের গন্ধ তাদের নাকে এলো। হঠাৎ সুমি চিৎকার করে উঠল। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালের কোণে একটা ছায়া সরে যাচ্ছে, কিন্তু সেটা কোনো মানুষের ছায়া নয়। ওটা যেন একটা কঙ্কালসার আকৃতি, যার চোখগুলো আগুনের মতো জ্বলছে। হঠাৎ করেই নীলাভ লক্ষ্য করল জমিদার বাড়ির পুরনো ঠাকুর দালানে লাল রঙের আলপনা আঁকা, কিন্তু ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ওটা রং নয়, টাটকা রক্ত। আর সেই আলপনার মাঝখানে একটি সাদা শাড়ি পরা নারী মূর্তি বসে আছে। তার লম্বা কালো চুল মাটিতে লুটোপুটি খাচ্ছে। অয়ন ক্যামেরাটা সেদিকে ঘোরাতেই সেই নারী ধীরে ধীরে মুখ ফেরালো। তার ঠোঁট চওড়া হয়ে হাসছে আর দাঁতগুলো থেকে চুইয়ে পড়ছে রক্ত। তার লাল টকটকে চোখ দুটো সরাসরি অয়নের চোখের দিকে চাইল। অয়ন নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। কানে বাজতে লাগলো এক অশরীরী খিলখিল হাসি। তোমরা এসেছো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কথাটা শেষ হতেই চারপাশের অন্ধকার থেকে আরও অনেকগুলো ছায়া বেরিয়ে এলো। সবার চোখে সেই একই লাল আগুন। নিশিন্দিপুরের অভিশপ্ত রাত মাত্র শুরু হলো। জমিদার বাড়ির ঠাকুর দালানের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে অয়ন, নীলাভ আর সুমি পাথরের মতো জমে গেল। সাদা শাড়ি পরা সেই নারী মূর্তি, যাকে তারা ফুলঝুরি বলে সন্দেহ করছে, তার রক্তমাখা দাঁত বের করে হাসছে। অয়ন তার ডিএসএলআর ক্যামেরাটা শক্ত করে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছে। ক্যামেরার ভিউ ফাইন্ডারে সে দেখতে পেল ফুলঝুরির পেছনে আরও ডজনখানেক ছায়ামূর্তি দেয়াল বেয়ে নেমে আসছে। তাদের শরীর থেকে পচা মাংসের গন্ধ তীব্রতর হচ্ছে। পালা, এখান থেকে পালা! নীলাভ চিৎকার করে উঠল। তিনজন উল্টো মুখে দৌড় দিল সদর দরজার দিকে। কিন্তু অবাক কাণ্ড, যে দরজা দিয়ে তারা মিনিট 5 আগে ঢুকেছিল সেখানে এখন কেবল এক নিরেট পাথরের দেয়াল। অয়ন ধাক্কা দিয়ে দেখল ইটের গাঁথুনি যেন 100 বছরের পুরনো। এটা অসম্ভব, আমরা তো এই পথেই এলাম। সুমি ফুপিয়ে কেঁদে উঠল। তার পায়ের কাছে কিছু একটা সুরসুর করছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল হাজার হাজার কালো বিছা আর মাকড়সা মেঝেতে কিলবিল করছে। তারা যেন এই তিনজনকে ঘিরে এক বৃত্ত তৈরি করছে। হঠাৎ ওপরের তলা থেকে এক ভারী কান্নার শব্দ ভেসে এলো। কোনো এক নারী যেন বুক ফেটে কাঁদছে আর আর্তনাদ করে বলছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার কোল খালি করে তোরা হাসবি না। অয়ন সাহস সঞ্চয় করে বলল,
আমাদের ভয় পেলে চলবে না, ওপরের দিকে চলো, ওখানে কোনো জানালা বা বারান্দা থাকতে পারে যেখান থেকে লাফ দেওয়া যাবে। তারা কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে সিঁড়িগুলো মরমার করে উঠছে, যেন যে কোনো সময় ভেঙে পড়বে। দোতলায় পৌঁছতেই তারা এক দীর্ঘ করিডোর দেখতে পেল। করিডোরের দুপাশে সারিবদ্ধভাবে টাঙানো পুরনো তৈলচিত্র। ছবিগুলো জমিদার বংশের পূর্বপুরুষদের। অয়ন লক্ষ্য করল প্রতিটি ছবির চোখ থেকে কালো আলকাতরার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটা ছায়া দ্রুত সরে গেল। ওটা ফুলঝুরি নয়, ছোটখাটো একটা অবয়ব। নীলাভ ফিসফিস করে বলল, ওটা মনে হয় কোনো বাচ্চার আত্মা। তারা সেই ছায়ার পিছু নিল এক বড় কামরায়। ঘরের ভেতরে আসবাবপত্র সব ধুলোয় ঢাকা। এক কোণে একটা পুরনো দোলনা আপন মনে দুলছে। দোলনার ওপর বসে আছে সেই কঙ্কালসার শিশুটি, যার চামড়া নীলচে হয়ে গেছে। সে একটা হাড় চিবোচ্ছে আর অয়নদের দিকে তাকিয়ে দাঁতহীন মুখে হাসল। তখনই পেছন থেকে সেই গম্ভীর শীতল কণ্ঠস্বর শোনা গেল, আমার খোকনকে নিতে এসেছ? ও তো একা থাকতে ভয় পায়, তোমরা ওর সাথে খেলা করবে? অয়নরা পেছন ফিরতেই দেখল ফুলঝুরি ঠিক দরজার মাঝখানে দাঁড়িয়ে। তার গায়ের সাদা শাড়িটা এখন টকটকে লাল হয়ে গেছে। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা হয়ে মেঝে স্পর্শ করছে, নখগুলো যেন ধুরানো কাটারি। ফুলঝুরি এক লাফে অয়নের ঘাড়ে পড়ার উপক্রম করতেই নীলাভ তার ব্যাগে থাকা গঙ্গা জল আর ধূপের গুঁড়ো ছিটিয়ে দিল। এক বিকট আর্তনাদ করে ফুলঝুরি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু অয়ন জানে এটা সাময়িক মুক্তি মাত্র। ঘরের এক কোণে একটা পুরনো সিন্দুক খোলা অবস্থায় পড়ে আছে। অয়ন টর্চ মারতেই দেখল ভেতরে একটা জীর্ণ ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় রক্তের ছোপ। হয়তো এটাই নিশিন্দিপুরের অভিশাপ মুক্তির চাবিকাঠি। কিন্তু ঘর থেকে বের হওয়ার আগেই অনুভব করল মেঝের কাঠগুলো ফেটে যাচ্ছে আর নিচ থেকে শত শত হাত তাদের পা চেপে ধরছে। মেঝের ফাঁক দিয়ে বেরিয়ে আসা সেই অশরীরী হাতগুলো অয়নের পা শক্ত করে চেপে ধরেছে। হাড় হিম করা ঠান্ডা সেই স্পর্শ, যেন বরফ গলা জল অয়নের শিরদাঁড়া দিয়ে নেমে যাচ্ছে। সুমি আর নীলাভ মাটির সাথে প্রায় সেটে গেছে। ঠিক সেই মুহূর্তে অয়ন মরিয়া হয়ে সিন্দুকের ভেতর থেকে সেই জীর্ণ ডায়েরিটা জাপটে ধরল। আশ্চর্যের বিষয়, ডায়েরিটা হাতে ছোঁয়া মাত্রই সেই হাতগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরটা হঠাৎ এক পিন পতন নিস্তব্ধতায় ডুবে গেল। অয়ন হাঁপাতে হাঁপাতে মেঝের ওপর বসে পড়ল। তার টর্চের আলো ডায়েরির ওপর পড়তেই দেখা গেল মলাটের ওপর মানুষের চামড়ার মতো এক অদ্ভুত আস্তরণ। অয়ন, জলদি এখান থেকে বেরোতে হবে, ওই হাতগুলো আবার আসতে পারে। নীলাভের গলা ভয়ে কাঁপছে। তারা সেই ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করল। ডায়েরিটা হাতে থাকায় এবার আর কোনো বাধা এলো না। কিন্তু প্রতিটি বন্ধ দরজার ওপাশ থেকে কান্নার শব্দ আর নখের আচরণের আওয়াজ আসছিল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই তারা দেখল সদর দরজার সেই পাথরের দেয়ালটা অদৃশ্য হয়ে গেছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, সাথে কান ফাটানো বজ্রপাত। তারা কোনো মতে দৌড়ে সেই পুরনো স্কুল ঘরের বারান্দায় আশ্রয় নিল। বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে অয়ন ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। ডায়েরিটা ছিল জমিদার বাড়ির সেই ছোট বউ ফুলঝুরির। ডায়েরির প্রথম পাতায় লেখা, আজ আমার বিয়ের 7 দিন। সবাই বলে আমি ডাইনি, কারণ আমার চোখ দুটো লাল। কিন্তু আমার দোষ কি? ঈশ্বর আমাকে এভাবেই গড়েছেন। বড় যা আমাকে দু চোখে দেখতে পারে না। পাতা উল্টাতেই আরও ভয়ানক সব তথ্য বেরিয়ে এলো। ফুলঝুরি আসলে ডাইনি ছিল না, বরং সে ছিল এক তান্ত্রিক পরিবারের মেয়ে। তার শাশুড়ি আর বড় যা সম্পত্তির লোভে তাকে অপবাদ দিয়েছিল। ডায়েরির মাঝখানের এক পাতায় লেখা, ওরা আমার কোল থেকে আমার 2 বছরের সন্তান খোকাকে কেড়ে নিয়ে ওই কুয়োর জলে ফেলে দিল। আমি চিৎকার করলাম, কিন্তু কেউ এলো না। আজ থেকে আমি আর ফুলঝুরি নই, আমি হব এই বাড়ির অভিশাপ। সুমি আটকে উঠে বলল, তার মানে ফুলঝুরি আসলে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমাদের কেন ধরছে? অয়ন ডায়েরির শেষ পাতাটা উল্টালো। সেখানে কেবল একটা নকশা আঁকা, ঠিক যেমনটা তারা ঠাকুর দালানে দেখেছিল, কিন্তু তার নিচে রক্ত দিয়ে লেখা এক বিশেষ মন্ত্র। হঠাৎই স্কুলের বারান্দার টিনের চালে বিকট এক শব্দ হলো, যেন ওপর থেকে ভারী কিছু আছড়ে পড়েছে। টর্চের আলো ওপরে ফেলতেই দেখা গেল টিনের চালটা দুমড়ে মুছড়ে গেছে, আর সেই গর্ত দিয়ে ফুলঝুরির সেই বিভৎস মুখটা নিচে ঝুলে আছে। তার মুখ দিয়ে লালা ঝরছে। সে খিলখিল করে হেসে উঠল। ডায়েরিটা পড়েছিস? আমার খোকাকে কোথায় রেখেছিস তোরা? অয়ন দেখল ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উড়তে শুরু করেছে। বাতাসের বেগ বাড়ছে। স্কুলের মাঠের দিক থেকে সারিবদ্ধভাবে সেই ছায়া মূর্তিগুলো এগিয়ে আসছে। তাদের প্রত্যেকের হাতে এক একটা জ্বলন্ত মশাল, কিন্তু আগুনের রং নীল। ফুলঝুরি এবার চাল থেকে নিচে লাফিয়ে পড়ল। তার নখগুলো অয়নের গলার দিকে এগিয়ে আসছে।
ঠিক তখনই অয়ন খেয়াল করল ডায়েরির শেষ পাতায় একটা নাম লেখা, সেটা হলো সনাতন। কে এই সনাতন? স্কুল ঘরের ভাঙা চাল দিয়ে নিচে লাফিয়ে পড়ল ফুলঝুরি। তার শরীরের হাড়গুলো মড়মড় করে শব্দ করছে, যেন কোনো যন্ত্র বিকল হয়ে গেছে। অয়ন ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে পেছাতে লাগল। ঠিক তখনই সেই নীল মশালধারী ছায়ামূর্তিগুলো স্কুল ঘরটাকে ঘিরে ফেলল। তাদের শূন্য চোখের কোটর দিয়ে টকটকে লাল আলো ঠিকরে বেরোচ্ছে। ফুলঝুরি অট্টহাসি দিয়ে অয়নের দিকে হাত বাড়ালো। ডায়েরিটা দে, ওটা আমার অভিশাপের সাক্ষী। ঠিক সেই মুহূর্তে স্কুলের অন্ধকারের এক কোণ থেকে এক গম্ভীর মন্ত্রপাঠ শোনা গেল। ওম হ্রিম ক্লিং চামুণ্ডায়াই বিচ্চাই। এক ঝলক উজ্জ্বল সাদা আলো যেন অন্ধকার চিরে বেরিয়ে এলো। ফুলঝুরি আর্তনাদ ধরে পেছিয়ে গেল। মশালধারী ছায়াগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল। ধুলোর আস্তরণ সরিয়ে সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ। পরনে তামাটে রঙের আলখাল্লা, কপালে রক্তচন্দনের তিলক আর হাতে একগাছা রুদ্রাক্ষের মালা। পিছিয়ে যাও ডাইনি, আজও তোর তৃষ্ণা মেটেনি। বৃদ্ধের কণ্ঠস্বরে এক অদ্ভুত শক্তি ছিল। ফুলঝুরি হিসহিসে উঠল। সনাতন, তুই আবার এসেছিস? 70 বছর আগে তোকে গ্রাম ছাড়া করেছিলাম, আজ তোকে মেরেই আমি মুক্তি পাব। সনাতন ঠাকুর হাসলেন। মুক্তি তোর কপালে নেই ফুলঝুরি, তুই নিজেই নিজেকে এই ঘৃণার জালে বন্দি করেছিস। তিনি অয়নদের দিকে ফিরে বললেন, ছেলেরা, আমার পেছনে এসো। এই ডায়েরিটা হাতছাড়া করো না, ওটাই ওর প্রাণ ভোমরা। অয়নরা প্রায় দৌড়ে সনাতন ঠাকুরের পেছনে গিয়ে দাঁড়ালো। সনাতন ঠাকুর তার ঝোলা থেকে কিছু কালো সর্ষে বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। একটা অদৃশ্য দেওয়াল যেন তাদের আড়াল করে ফেলল। ফুলঝুরি সেই দেওয়ালের বাইরে নখ দিয়ে আঁচড়াতে লাগলো, কিন্তু ভেতরে ঢুকতে পারল না। একটু শান্ত হতেই অয়ন জিজ্ঞেস করল, আপনি কি সনাতন? ডায়েরিতে আপনার নাম লেখা আছে। সনাতন ঠাকুর দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, আমি ছিলাম ওই জমিদার বাড়ির নায়েবের ছেলে। ফুলঝুরিকে যখন ডাইনি অপবাদ দিয়ে মারা হয় তখন আমি কিশোর। আমি জানতাম ও নির্দোষ, কিন্তু জমিদার মশাইয়ের ভয়ে মুখ খুলতে পারিনি। সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই আমি তান্ত্রিক হয়েছি। ওকে শান্ত করতে চেয়েছি, কিন্তু ওর জেদ আর ঘৃণা ওকে পিশাচিনী বানিয়ে দিয়েছে। সুমি কেঁদে বলল, আমাদের কিও মেরে ফেলবে? সনাতন ঠাকুর ডায়েরির দিকে ইঙ্গিত করে বললেন, এই ডায়েরির শেষ পাতায় একটা নকশা আছে, ওটা আসলে একটা কবজ। ফুলঝুরির সন্তানকে যেখানে মারা হয়েছিল সেই কুয়োর পাড়ে গিয়ে যদি এই ডায়েরিটা পোড়ানো যায় তবেই ও শান্ত হবে। কিন্তু পথটা খুব কঠিন, কারণ কুয়োর পাহারা দিচ্ছে ফুলঝুরির সেই অন্ধকার বাহিনী। হঠাৎ আকাশের ডাক পাল্টে গেল। স্কুলের জানলাগুলো সজোরে আছাড় খেতে লাগল। সনাতন ঠাকুর চমকে উঠলেন। সর্বনাশ, ও নিজের রূপ পাল্টাচ্ছে, আমাদের এখনই বেরোতে হবে। অয়ন, ডায়েরিটা শক্ত করে ধরো, মনে রাখবে পথিমধ্যে যাই দেখো না কেন কারোর ডাকে সাড়া দেবে না। তারা স্কুল ঘর থেকে বেরিয়ে জঙ্গলের পথে পা বাড়ালো। কুয়াশা এত ঘন যে হাতের তালুও দেখা যাচ্ছে না। আচমকা অয়ন শুনতে পেল পেছন থেকে তার মা ডাকছে, অয়ন, খোকা ফিরে আয়, ওদিকে যাস না। অয়ন থমকে দাঁড়ালো। পেছনে ফিরতেই দেখল কুয়াশার ভেতর তার মা দাঁড়িয়ে আছে। সনাতন গর্জে উঠলেন, খবরদার, পেছনে তাকাবে না অয়ন, ওটা মায়া। কুয়াশার ভেতর থেকে ভেসে আসা মায়ের কণ্ঠস্বর অয়নের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। অয়ন, তুই যাস না বাবা, কুয়োর কাছে গেলে ওরা তোকে মেরে ফেলবে, ফিরে আয় খোকা। অয়নের পা দুটো যেন মাটির সাথে আটকে গেল। সে জানে এটা ফুলঝুরির মায়া, কিন্তু মায়ের ওই করুণ সুর উপেক্ষা করা যে কোনো সন্তানের জন্য অসম্ভব। অয়ন, কান বন্ধ করো, পেছনে তাকাবে না। সনাতন ঠাকুরের গর্জন বাতাসের হাহাকার চিরে ভেসে এলো। তিনি অয়নের কাঁধে হাত রাখতেই অয়ন সম্বিত ফিরে পেল। দেখল তার মায়ের অবয়বটা ধীরে ধীরে বিকৃত হয়ে এক বিভৎস কঙ্কালে পরিণত হচ্ছে, যার মুখে সেই চিরচেনা পৈশাচিক হাসি। তারা দ্রুত জঙ্গল চিরে এগোতে লাগলো। চারদিকের গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠছে, ডালপালাগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে তাদের পথ আটকাচ্ছে। হঠাৎ নীলাভ চিৎকার করে উঠল। একটা নিচু ডাল তার গলা পেঁচিয়ে ধরেছে। নীলাভের মুখ নীল হয়ে আসছে।
সনাতন ঠাকুর ঝট করে তার ঝোলা থেকে একটা রূপোর ছুরি বের করে ডালটা কেটে দিলেন। অদ্ভুত ব্যাপার, গাছ থেকে চুইয়ে রক্ত পড়তে শুরু করলো। জঙ্গলটা যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। আর বেশি দেরি নেই, সনাতন দাদু হাঁপাতে হাঁপাতে বললেন, ওই যে সামনে দেখা যাচ্ছে পুরনো সেই কুয়ো। জঙ্গলের এক চিলতে ফাঁকা জায়গায় একটা ভাঙাচোরা পাথরের কুয়ো দেখা যাচ্ছে। কুয়োর চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কুয়োর ভেতর থেকে একটা নীলচে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। সেই ধোঁয়ার মধ্যে ভেসে আছে শত শত ছোট ছোট কঙ্কালসার হাত। ওগুলো সেই অভিশপ্ত শিশুদের আত্মা, যাদের ফুলঝুরি তার জাদু বলে বন্দি করে রেখেছে। কুয়োর পাড়ে পৌঁছতেই বাতাস হঠাৎ বরফ শীতল হয়ে গেল। অয়ন ডায়েরিটা বের করল। সনাতন ঠাকুর বললেন, অয়ন, ডায়েরির শেষ পাতায় তোমার নিজের হাতের একটু রক্ত দিয়ে ওই নকশাটা সম্পূর্ণ করো। তারপর ওটা কুয়োর ভেতরে ফেলে আগুন জ্বালিয়ে দিতে হবে। অয়ন যখন তার আঙুল কাটতে যাবে, ঠিক তখনই চারদিকের গাছ থেকে শত শত বাদুড় উড়ে এসে তাদের ওপর হামলা চালালো। সুমি আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে কুয়োর ওপার থেকে উঠে এলো এক বিশাল আকৃতি। ওটা ফুলঝুরি, কিন্তু তার রূপ পাল্টে গেছে। সে এখন 10 ফুট লম্বা, গায়ের চামড়া ঝুলছে আর বুক চিরে বেরিয়ে আছে তার হৃৎপিণ্ডটা, যা এখনো ধকধক করছে। আমার ছেলেকে ফিরিয়ে দে, ফুলঝুরি গগন বিদারী চিৎকার করল। বজ্রপাতে আকাশ চিরে গেল। অয়ন দেখল তার হাতের ডায়েরিটা ফুলঝুরির আকর্ষণে তার হাত থেকে ছিটকে কুয়োর দিকে উড়ে যাচ্ছে। যদি ডায়েরিটা কুয়োর ভেতরে পড়ে যায় আর অয়ন নকশাটা পূরণ না করতে পারে, তাহলে নিশিন্দিপুরের অভিশাপ কোনো দিনও কাটবে না। অয়ন মরিয়া হয়ে কুয়োর কিনারে ঝাঁপ দিল, কিন্তু কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা সেই হাজার হাজার ছোট হাত তাকে নিচের দিকে টানতে শুরু করলো। সনাতন দাদু, বাঁচান! অয়নের অর্ধেক শরীর এখন কুয়োর অন্ধকার। আজকের জন্য এখানেই শেষ, ফাইনাল শেষ পার্ট। আর 2 দিন পরে নিয়ে আসব। ধন্যবাদ।